নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথা রাম ঠাকুরের কথা গ্রন্থ থেকে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদেরকে শোনাব। ঠাকুর মাঝে মাঝেই ভক্তের মারাত্মক ব্যাধি নিজের মধ্যে কুড়িয়ে আনতেন এবং প্রচুর কষ্ট পেতেন। এই প্রসঙ্গে একদিন ইন্দুবাবু ঠাকুরকে বলেছিলেন, অযথা তিনি এই রোগ যন্ত্রণাগুলোকে সহ্য করেন কেন? ইচ্ছে করলেই তো এগুলোকে এড়াইয়া নির্বিবাদে বসিয়া থাকতে পারেন। ঠাকুর বলেছিলেন, তা হইলে যে রোগ ঋণ শোধ হয় না। আজকের পর্ব আমার এই নিয়ে। তাহলে সঙ্গে থাকবেন বন্ধুরা। শুরু করছি ঠাকুরের কথা ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথায়। ঘটনাটি সূত্রপাত হয় চাঁদপুরে। মধ্য অবস্থা ডাক্তারদা অর্থাৎ শ্রী যতীন্দ্রমোহন দাশগুপ্ত এবং শেষ অবস্থা গঙ্গাপ্রসাদ মুখার্জি রোডে প্রতাপ চক্রবর্তী মহাশয়ের বাসাতে। একবার চাঁদপুরে মারাত্মক ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আক্রান্ত হয়ে ঠাকুর একেবারে শয্যাশায়ী হইয়া পড়েন। টেলিগ্রাম পেয়ে ডাক্তারদা চাঁদপুর চলিয়া যান। অনেক কষ্টে এবং প্রভূত অর্থ ব্যয় করে যাবতীয় প্রয়োজনীয় বিষয়ের ব্যবস্থা করিয়া ঠাকুরকে তাহার কলিকাতার বাড়িতে লইয়া আসেন। ঠাকুরের অসুখ সেবার যে কী মারাত্মক আকার ধারণ করিয়াছিল তাহা যে নিজে না দেখিয়াছে তাহাকে সহজে বুঝানো যাইবে না। যাহারা সর্বদা ঠাকুরের নিকটে থাকিয়া তাহার পরিচর্যা করিত তাহাদের নিকট শুনিয়াছি যে মিনিটে 15-20 বার মলত্যাগ হইত। তাহারা তুলার প্যাড হাতে লইয়া প্রস্তুত হইয়া থাকিতেন। প্রায় সর্বদাই মল পরিষ্কার করিয়া দিতে হইত, আর তার উপর অসহ্য যন্ত্রণা ও কাতরানি। আমি প্রত্যহই একবার এবং কোনোদিন বা দুবারও ডাক্তারদার বাড়ি যাইয়া খবর লইয়া আসিতাম। ঠাকুরের ঘরে কদাচিৎ যাইতাম, কারণ সেখানে যাওয়া নিষিদ্ধ ছিল। এই রোগের চিকিৎসার জন্য কলিকাতাতে যাহা কিছু করা সম্ভব ডাক্তারদা তাহার সকল ব্যবস্থাই করিয়াছিলেন, কিন্তু এইরূপ সুচিকিৎসা ও পরিচর্যার এমন সুবন্দোবস্ত সত্ত্বেও ঠাকুরের অসুখের আশানুরূপ উপশম হইতেছিল না। ঠাকুরকে কলিকাতা লইয়া আসিবার আনুমানিক 8-10 দিন পরে ডাক্তারদা আমাদের অনেককেই বৈকালে একবার তাহার বাড়িতে যাইবার জন্য খবর পাঠাইলেন। যে সংবাদ লইয়া আসিয়াছিল তাহার নিকট শুনিলাম যে ঠাকুরের চিকিৎসার সম্বন্ধে আমাদের সকলের সঙ্গে একটা পরামর্শ করিবার জন্য তিনি আমাদের ডাকিয়াছেন। কিন্তু সেখানে যাইয়া যাহা দেখিলাম তাহাতে নিজের চক্ষুকেই সহসা বিশ্বাস করিতে পারিলাম না। যাহারা বালিশের ওপর হইতে মাথা তুলতে ঠাকুরের এত কষ্ট হইতেছিল, অস্থির হইয়া পড়ছিলেন, আবার কখনো বা যন্ত্রণায় খাটে উপরে বেহুশের মতো গড়াগড়ি দিচ্ছিলেন, সেই ঠাকুর দোতলার হল ঘরে একখানা জলচৌকির উপর আসিয়া বসিয়াছেন এবং রাগতভাবে অনেক কিছুই বলিয়া যাইতেছেন। তিনি এতই দুর্বল যে বসিয়া থাকিতে তাহার যেন কষ্টবোধ হইতেছে এবং মনে হইলে যেন তিনি কাঁপিতেছেন। আমরা সকলেই নির্বাক, কাহারও কোনো কথা বলিতে সাহসে কুলাইতেছিল না। ঠাকুর বলিতেছিলেন তিনি তখনই অন্যত্র চলিয়া যাইবেন, এখানে আর এক মুহূর্ত থাকিবেন না। ডাক্তারদা ভালোভাবেই জানিতেন একবার যখন ঠাকুর যাইবেন বলিয়া গো ধরিয়াছেন তখন আর তাহাকে কিছুতেই ফিরানো যাইব না। সুতরাং তিনিও প্রায় নীরবেই ছিলেন। শুধু তাহার একটা কথা আমার এখনও স্পষ্ট মনে আছে। ডাক্তারদা ঠাকুরকে বলিয়াছিলেন, আমি বোকা হইলেও এত বোকা নই। আমার এই ইট কাঠ দিয়া যে আপনাকে বাঁধিয়া রাখিতে পারিব না তাহা আমি জানি। যোগেশবাবু নিকটেই দাঁড়িয়াছিলেন। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন যে তিনি গাড়ি আনিয়াছেন কিনা। যোগেশবাবু হ্যাঁ বলাতে ঠাকুর তাহাকে বলিলেন যে এখনই তাহাকে প্রতাপবাবুর বাড়িতে পৌঁছায় দিতে হইবে। ইহাতে যোগেশবাবুর বলিবার কিছুই ছিল না। সুতরাং ধরাধরি করিয়া ঠাকুরকে কোনো ক্রমে গাড়িতে আনিয়া উঠানো হইল এবং তিনি প্রতাপবাবুর বাসায় চলিয়া গেলেন। সেখানে পৌঁছাবার কিছুক্ষণ পরে ঠাকুরকে একবার বাহ্যের বেগ আসিল। প্রতাপবাবু 2খানা ইট এবং তাহার মধ্যে একটি মাটির মালসা পাতিয়া ব্যবস্থা করিয়া দিলেন এবং ঠাকুরও অনায়াসে সেখানেই মলত্যাগ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিলেন।
এই সময়টা আমি সেখানে ছিলাম না, কিন্তু যাহারা ছিলেন তাহাদের কাছে শুনিয়াছি যে প্রতাপবাবুর বাসায় পৌঁছাবার পরই ঠাকুরের অসুখ যেন আপনা হইতে অর্ধেক কমিয়া গেল। কোথায় বা গেল বেড পেন, কোথায় বা গেল তুলার প্যাড, আর কোথায় বা গেল ঔষধ আর পত্র। পরের দিন প্রাতকালে ঠাকুরের নিকট আসিয়া দেখিলাম যে তিনি সুস্থ হইয়া উঠিয়াছেন। শুধু দেহের শীর্ণতা ছাড়া রোগের আর বিশেষ কোনো লক্ষণ তাহাতে নেই। কয়েক ঘণ্টার মধ্যে এরূপ একটা অবস্থা অন্তর চিকিৎসা বিজ্ঞান ধারণাও করিতে পারে না। পূর্বে যে ঠাকুরে একটা অফুরন্ত মজুতি শক্তির কথা বলা হইয়াছে, তাহার সাহায্যেই ব্যাপারটা বুঝিয়া নিতে হইবে। কিন্তু ঠাকুর সেদিন রাগরাগি করিয়া ডাক্তারদা বাড়ি হইতে চলিয়া আসিলেন কেন? বিষয়টা লইয়া আমি নানাভাবে ভাবিয়াছি, এবং আমার যা মনে হইয়াছে তাহাই আমি এখানে বলিতেছি। কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিতে যে আমার এই সিদ্ধান্ত নির্ভুল নাও হইতে পারে। ঠাকুরের অসুখ এবং আমাদের অসুখ যে এক পর্যায়ের নয়, মূলগত এবং একটা বৈষম্য আছে, ইহা ডাক্তারদা বিশেষভাবেই জানিতেন। কিন্তু ঠাকুরের কোনো কঠিন অসুখ দেখিলেই কথাটা তাহার ভুল হইয়া যাইত। ঠাকুরের প্রতি আত্যন্তিক মমতা বশে তাহার চিকিৎসা বুদ্ধি প্রবল হইয়া উঠিত, এবং ঠাকুরের চিকিৎসার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িতেন। এই ব্যাপার লইয়া ঠাকুরের সঙ্গে তাহার প্রায়ই খটাখটি বাধিত, এবং কখনো কখনো তিনিও ঠাকুরের নিকট গালাগালিও খাইতেন। তাহার বাড়ি অতি নিপুণ সুব্যবস্থিত চিকিৎসার মধ্য হইতে প্রতাপবাবুর বাসাতে এক প্রকার অচিকিৎসার মধ্যে আসিয়াও এবং প্রায় সঙ্গে সঙ্গে রোগমুক্ত হইয়া ঠাকুর ডাক্তারদাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলেন যে তাহার যে চিকিৎসা বিদ্যার আইন কানুন তাহার বেলায় খাটিবে না। ঠাকুরের এই অসুখের সঙ্গে আরও একটা গুরুতর ব্যাপার জড়িত আছে। তিনি কলিকাতা আসার প্রায় সঙ্গে সঙ্গে শুনিলাম যে এই মারাত্মক ব্যাধিটা ঠাকুর কুড়ায় আনিয়াছেন। চাঁদপুরে এক ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হইয়াছিলেন, এবং তাহার আত্মীয় স্বজনে ঠাকুর এই নির্বন্দী শয্যে এই ব্যাধিটি নিজ দেহে তুলিয়া লইয়াছিলেন। এই বৈজ্ঞানিক যুগে কথাটা বিশ্বাস করা সহজসাধ্য নয়, এবং ইহা যে কী করিয়া সম্ভব তাহা আমাদের সাধারণ বুদ্ধির অগম্য। কিন্তু কথাটা তো সত্য। ব্যাধিটা গোড়া হইতেই এমন মারাত্মক আকার ধারণ করিয়াছিল যে অভিজ্ঞ চিকিৎসকগণের মতে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্তে আরোগ্যের পথে চলিলেও 15-20 দিনের পূর্বে রোগীর নিরাময় হইবার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু যিনি এই রোগে আক্রান্ত হইলেন, কয়েক ঘণ্টার মধ্যেই তিনি সুস্থ হইয়া উঠিলেন, আর এই দুরন্ত ব্যাধির সমস্ত লক্ষণগুলি সঙ্গে সঙ্গে ঠাকুরের দেহে আসিয়া প্রকাশ পাইল। এখনও এমন অনেকে বিদ্যমান আছেন যাহারা এই ব্যাপারটা প্রত্যক্ষ করিয়াছেন এবং এ বিষয়ে নিশ্চিত সাক্ষ্য দিতে পারেন। ঠাকুর যে এইভাবে অন্যের ব্যাধি তুলিয়া আনিতেন তাহার 2-3টি দৃষ্টান্তের উল্লেখ বেদবাণীর 2য় খণ্ডের সম্পাদকীয়তে করা হয়েছে। যাহারা একটু দীর্ঘকাল ঠাকুরের সঙ্গ করিয়াছেন তাহাদের অনেকেই হয়তো এ সম্বন্ধে আরও কিছু বলিতে পারিবেন। সুতরাং ঠাকুর যে মাঝে মাঝে অপরের দেহে দুরারোগ্য ব্যাধি নিজের দেহে টানিয়া আনিতেন, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। ঠাকুর নিজেই ইহা স্বীকার করিয়াছেন, এবং বেদবাণীর 2য় খণ্ডে ঠাকুরের এই স্বীকারোক্তির 2টি দৃষ্টান্তও দেওয়া আছে। কিন্তু ইহা যে কি করিয়া সম্ভব হইত, ঠাকুর যে কি কৌশলে ইহা করিতেন তাহা জানা নাই, এবং সে সম্বন্ধে কিছু বলাও যায় না। কথাটা ঠাকুরকে কখনো জিজ্ঞাসাও করি নাই, কিন্তু সেই জন্য আমার বিশেষ কোনো আফসোসও নেই। একদিনই শুধু ঠাকুরকে বলিয়াছিলাম, অযথা তিনি এই রোগ যন্ত্রণাগুলো সহ্য করেন কেন? ঠাকুর এই পরিপ্রেক্ষিতেই বলেছিলেন, তা হইলে যে রোগ ঋণ শোধ হয় না। জয় রাম, জয় গোবিন্দ।